শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। আজকের ভিডিওতে আমরা জানবো সেই 10 জন নেতা ও সাহসী সৈনিকদের কথা, যারা মৃত্যুর পরেও অমর হয়ে আজীবন বেঁচে থাকবে লাখো কোটি মানুষের হৃদয়ে। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো এক খন্ড বাঁচতে চাই। আমার বিচার তুমি করো, তোমার বিচার করে হ্যাঁ, তাদের মধ্যে কেউ কেউ দেশের জন্য স্বেচ্ছায় নিজের প্রাণ উৎসর্গ করেছে, আবার কারো প্রাণ কেড়ে নিয়েছে দেশের শত্রুরা। তাই ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গাইস, ভিডিওর শুরুতে রয়েছে বাংলাদেশের একজন সাহসী যোদ্ধা শরীফ উসমান হাদি। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারি নাই। শরীফ উসমান হাদি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক, পাশাপাশি ইনকালাব মঞ্চের প্রতিষ্ঠাতা। মূলত তার স্পষ্টভাষী ও ভারত বিরোধী অবস্থানের কারণে তিনি বাংলাদেশের একজন সাহসী নেতা হিসেবে পরিচিত ছিলেন। এছাড়াও তিনি আসন্ন নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু গত শুক্রবার নির্বাচনী প্রচারণায় বের হলে মোটরসাইকেলে করে আসা 2 অজ্ঞাত ব্যক্তি তাকে গুলি করে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু দুঃখজনকভাবে সিঙ্গাপুর থেকে তিনি আর জীবিত ফিরে আসতে পারেননি। দেশে ফিরেছেন কফিনবন্দি লাশ হয়ে। তার মৃত্যুতে বাংলাদেশ হারালো এক সাহসী কণ্ঠ। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে শহীদি মর্যাদা দান করেন। আমি মরে যাই, আমি শহীদ হয়ে যাই, আমার চারপাশের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে, ততদিন আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম এবং সততার জন্য লড়াই করব। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। এরপরে রয়েছে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হওয়া আরেক দেশপ্রেমিক আবু সাঈদ। দেশের জন্য তিনি তার নিজের জীবনটাকেই উৎসর্গ করলেন। পুলিশের গুলির সামনে তার বুক পেতে বুকে বুলেট নিয়ে শেষ পর্যন্ত এই পৃথিবীর মায়া ত্যাগ করলেন। তিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। আন্দোলন চলাকালীন 16 জুলাই পুলিশের গুলিতে তিনি শহীদ হন। আবু সাঈদ ছিলেন এই আন্দোলনের প্রথম শহীদ, যার আত্মত্যাগ আন্দোলনকে নতুন মোড় দেয়। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার এই আত্মত্যাগের ঋণ জাতি কখনো ভুলতে পারবে না। আমরা যখন আসি ভাই সুস্থ জায়গা পাই না ভাই, আমার ভাই মানুষের কাছে থাকতে ভাই, ছোট বোন ভাই, আরে ভাই কষ্ট করে লেখাপড়া করতে ভাই, আমার ভাই তার ফলটা পালো না কে, কোন নিষ্ঠুর তার হাত থেকে নামলো না, আমার ভাইয়ের বিচার জানি হয় মৃত্যু, কোন নিষ্ঠুরে মারলো, বাড়িটা দেখেন ভাই, নিজের লেখাপড়া নিজেই করতে ভাই। এরপরে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক শহীদ মীর মুগ্ধ। আন্দোলনের সময় তিনি ডেকে ডেকে শিক্ষার্থীদের পানি ও বিস্কিট বিতরণ করেছিলেন। ঠিক সেই মুহূর্তে একটি গুলি এসে লাগে তার মাথায়। মুহূর্তের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন, আর সেখানেই তিনি শহীদ হন। মীর মুগ্ধ ছিলেন বাংলাদেশের একজন স্বনামধন্য ফ্রিল্যান্সার এবং একই সঙ্গে একজন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী। তার মানবিকতা ও আত্মত্যাগ তাকে চিরস্মরণীয় করে রেখেছে। এরপরে রয়েছে তোফাজ্জল হোসেন। 2024 সালের 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মোবাইল চুরির অভিযোগে তাকে আটক করা হয়। পরবর্তীতে কিছু শিক্ষার্থীর নির্মম মারধরে তিনি গুরুতর আহত হন এবং এক পর্যায়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তাকে ভাত খাওয়ানো হয়, এরপর আবারও মারধর করা হয়। আমরা যুগে যুগে আমাদের শান্তি ও কামনায় হযরত আদম আলাইহিস সালাম থেকে আজকের এই দুনিয়াবি আমরা গন্ধম ফলের সেই ভুলের শয়তানের ধারণায়। তোফাজ্জল হোসেন ছিলেন একজন আওয়ামী লীগ অনুসারী এবং ছাত্রলীগ কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের হলে এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক ও কঠোর বিচার প্রত্যাশা করি। তেমনি আওয়ামী লীগপন্থী ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত আরেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন আবরার ফাহাদ। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে বুয়েট ছাত্রলীগের একজন
নেতাকর্মী তাকে পিটিয়ে হত্যা করে। এই নৃশংস ঘটনার পর আবরার ফাহাদের বাবা 29 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। বিচারিক প্রক্রিয়া শেষ রায়ে 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং 3 জন আসামি পলাতক রয়েছে। আবরার ফাহাদের অপরাধ ছিল তিনি ভারত বিদ্বেষী কথা বলতেন এবং ফেসবুকে রাজনৈতিক লেখালেখি করতেন। মত প্রকাশের এই স্বাধীনতার কারণে তাকে প্রাণ দিতে হয়, যা পুরো জাতিকে গভীরভাবে নাড়া দেয়। এরপরে আমাদের লিস্টে রয়েছে শিবলি সাদিক হৃদয় হত্যাকাণ্ড। চট্টগ্রামের রাউজান থানার কলেজ ছাত্র হৃদয়কে হত্যা করে তারই পাহাড়ি এলাকার 5 বন্ধু। এক বন্ধুর সঙ্গে সামান্য কথা কাটাকাটি ও পূর্বের ক্ষোভ থেকে পরিকল্পিতভাবে তাকে পাহাড়ে ঘুরতে যাওয়ার প্রলোভন দেখানো হয়। সেখানে নিয়ে গিয়ে হৃদয়কে নির্মমভাবে হত্যা করা হয়। এমনকি তাকে হত্যা করার পর তার মাংস রান্না করে খেয়ে ফেলে, যা পুরো দেশকে আতঙ্ক করে দিয়েছিল। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের বিতর্ক ও ভয়ঙ্কর মন্তব্য ছড়িয়ে পড়ে। অনেকেই তখন বলেছিলেন হাড্ডি কখনো গোস্ত হয় না আর উপজাতিরা কখনো বন্ধু হয় না। এই ঘটনাটি আজও বাংলাদেশের নৃশংস হত্যাকাণ্ড হিসেবে রয়েছে। মানুষটা ছিল তাদের দুস্থ, তারা এখন ভাগ করে খেয়ে ফেলছে তার গুস্ত। হাড্ডি ফেরত দিলেও মাংস হবে না, তেমনি উপজাতি কখনো আমাদের বন্ধু হতে পারে না। এরপরে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। যার চশমাটা ছিল দূরবীন তর্জনী তলোয়ার। 2020 সালের 31শে জুলাই বাংলাদেশ সময় রাত 9টায় কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন। এই হত্যাকাণ্ড বাংলাদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে সিনহা টেকনাফে অবস্থানকালে ওসি প্রদীপ কুমার দাস ও তার অনুগত পুলিশ সদস্যদের নানা অবৈধ কার্যক্রম দেখে ফেলেন। তাদের বিরুদ্ধে তথ্য ফাঁস হলে ওসি প্রদীপের দৈনিক জরিমানা, মাদক চক্র ও যৌন নির্যাতন সহ অপকর্ম প্রকাশ পেতে পারে। এটি প্রতিহত করার জন্য একটি পরিকল্পিত হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ আছে। এরপরে রয়েছেন সাইফুল ইসলাম আলিফ। তিনি ছিলেন বাংলাদেশের একজন আইনজীবী। 2024 সালের 26শে নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় আটক চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে হওয়া বিক্ষোভ পরবর্তী সহিষ্ণুতায় চিন্ময় দাসের অনুসারী ও ইসকন সমর্থকদের মামলায় তিনি নিহত হন। প্রকাশ্য রাস্তায় নির্মমভাবে কুপিয়ে তাকে হত্যা করা হয়। একজন আইনজীবী হওয়া সত্ত্বেও দুঃখজনকভাবে তার এই হত্যার বিচার আজও বাংলার মাটিতে সম্পূর্ণ হয়নি। বাংলাদেশের আইন ব্যবস্থা নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে পারেন। এরপরে রয়েছে দেলোয়ার হোসেন সাইদি। আবার কবে দেখা হবে আমি জানি না, তবে একটা দাবি করে যাব, আমি সাইদি আল্লাহর এক নগণ্য গোলাম। যেদিন আপনাদের কাছে খবর হবে সাইদি পৃথিবী থেকে বিদায় হয়েছে, আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব, আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন। তিনি ছিলেন একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত, প্রভাবশালী বক্তা, রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকার বাহিনীর সঙ্গে যুক্ত থেকে পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা ও মানবতা বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে 2013 সালে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। রাজনৈতিকভাবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেন। এ কথা বিশ্বাস করো, বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না। তিনি 1996 সালের সাধারণ নির্বাচনে প্রথমবার এবং 2001 সালের সাধারণ নির্বাচনে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আমলে তাকে পুনরায় কারাগারে দেওয়া হয়। জামাত ইসলামী এই দেশে নতুন ভুইভোর নয়, এদেশের কচুরি পানা নয়। পৌনে 1 শতাব্দী ধরে জামাত ইসলামী এদেশে কাজ করছে। বোমা মারার রাজনীতি জামাত ইসলামী করে না। 2023 সালের 14 আগস্ট কারাবন্দী অবস্থায় তার মৃত্যু হয়। তবে এই মৃত্যুকে ঘিরে বিতর্ক রয়েছে। অনেকের অভিযোগ তাকে তৎকালীন সরকার শেখ হাসিনা পরিকল্পিতভাবে হত্যা করেছে। এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাবেন। এই হত্যাকাণ্ড ছাড়া বাংলাদেশে আরো অনেক হত্যাকাণ্ড রয়েছে, যারা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ পর্যন্ত করেছেন। এরকম সাহসী, বীর ও জীবন উৎসর্গ করা মানুষের প্রতি রইল সম্মান ও শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। তৎক্ষণাৎ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।